আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ মেহেদী হাসান মারুফ। আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি ইংরেজির খুব গুরুত্বপূর্ণ টপিক ভার্ব নিয়ে। ভার্ব হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কারণ এটাকে আমি এভাবে বলতে পারি যে মা ছাড়া যেমন সন্তানের অস্তিত্ব চিন্তা করতে পারি না, ঠিক তেমনি ভার্ব ছাড়া কোনো সেন্টেন্সের অস্তিত্ব হতে পারে না। এই ভার্বের সঠিক ব্যবহারকে আমার ইংলিশে আবার রাইট ফর্ম অফ ভার্বস নামে টপিক আমরা পড়ে থাকি বিভিন্ন ক্লাসে, তাই না? এই ভার্বের ব্যবহার করার আগে আমরা ভার্ব সম্পর্কে আমাদের ক্লিয়ার আইডিয়া থাকা লাগবে। ভার্বের অনেকগুলো শ্রেণীবিভাগ আছে, সেটা সম্পর্কে আমাদের আইডিয়া থাকা লাগবে। কারণ আমাদের যদি স্বচ্ছ আইডিয়া থাকে তাহলেই কেবল আমরা কি পরিপূর্ণভাবে সেটা ব্যবহার করতে পারবো। আসুন আজকে কথা না বাড়িয়ে আমরা ভার্ব নিয়ে আলোচনা করি। ভার্ব আগেই বললাম যে সেন্টেন্সের মা বলতে পারি আমরা। ভার্ব কি? সাবজেক্ট যখন কোনো অ্যাকশন করবে সেই অ্যাকশনকে আমরা বলবো ভার্ব। তাহলে সাবজেক্ট যে কাজটা করে তাকে আমরা ভার্ব বলবো। এই ভার্বটা হচ্ছে বিভিন্ন ভাগে ভাগ করা যেতে পারে, এর অনেক ক্যাটাগরি আছে। তবে একদম যদি বলা হয় একটা সেন্টেন্সে মানে যে ভার্বটা থাকতেই হবে, যে ভার্ব ছাড়া একটা সেন্টেন্স হতে পারে না, পূর্ণাঙ্গ একটা সেন্টেন্স, সেটাকে আমরা বলবো প্রিন্সিপাল ভার্ব। তাহলে প্রিন্সিপালকে আমরা বলতে পারি প্রধান ভার্ব। তাহলে প্রিন্সিপাল ভার্ব কি? যেই ভার্ব অন্য কোনো ভার্বের সহায়তা ছাড়া নিজে নিজেই বাক্যের অর্থকে পূর্ণাঙ্গ করতে পারে অথবা পূর্ণ অর্থ প্রদান করতে পারে। যেমন আমি একটা উদাহরণ দিই। তাহলে প্রথমে বললাম যে ভার্বকে আমরা দুই ক্যাটাগরিতে ভাগ করতে পারি। ইনিশিয়ালি সেটা হচ্ছে একটা প্রিন্সিপাল ভার্ব, আর একটা বলতে পারি একে অ্যাসিস্ট করে অক্সিলিয়ারি ভার্ব। তাহলে একটা প্রিন্সিপাল, একটা অক্সিলিয়ারি, আমাদের টপিক হচ্ছে ভার্ব। তাহলে প্রিন্সিপাল কি? যার কোনো সাহায্যের দরকার নেই। হ্যাঁ, হি মেক্স, সরি এখানে হি দেওয়া তো ঠিক হবে না কারণ এটা বস্তু। তাহলে ইট ক্যান মেক সেন্স উইথাউট এনি হেল্প। এটা অন্য কোনো সাহায্য ছাড়াই, অন্য কার সাহায্য? উইথাউট এনি হেল্প অফ আদার ভার্বস, অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়াই নিজে সেন্স প্রকাশ করতে পারে, পূর্ণাঙ্গ অর্থ প্রদান করতে পারে। আর অক্সিলারি কি? যে ভার্বটা অ্যাসিস্ট করতে পারে, অ্যাসিস্ট করে। কাকে অ্যাসিস্ট করে? অ্যাসিস্ট করে প্রিন্সিপাল ভার্বকে। প্রিন্সিপাল ভার্বকে অ্যাসিস্ট করে, তাহলে সেটাকে আমরা বলবো অক্সিলারি ভার্ব। এখন প্রিন্সিপাল ভার্বের আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, তাহলে হয়তো আরো আইডিয়াটা ক্লিয়ার হবে, তাই না? এক্সাম্পল কেমন হতে পারে? যেমন আমি যদি বলি যে হি রাইটস এ লেটার, সে একটা চিঠি লেখে। হি রাইটস এ লেটার। তাহলে এখানে দেখেন সে কি লেখে? চিঠি লেখে, তাই না? তাহলে এখানে এই লেখে বললে আমাদের এখানে আর কোনো কিছু দরকার হচ্ছে না। এই রাইট কথাটা পুরো সেন্টেন্সে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পেরেছে। প্রিন্সিপাল ভার্বের আরেকটা ব্যাপার হচ্ছে, প্রিন্সিপাল ভার্ব কিন্তু আমাদের এস বা ইএস অর্থাৎ চেঞ্জ হয়, সাবজেক্টের অনুযায়ী চেঞ্জ হতে পারে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, তাই এখানে এস বা ইএস যুক্ত হয়েছে। তাহলে এস বা ইএস যুক্ত কোনো ভার্ব থাকলে আমরা এটাকে বলে দিব একবারে এটা প্রিন্সিপাল ভার্ব। এটা আরেকটা ক্যাটাগরি করা যেতে পারে যেটা ফাইনাইট ভার্ব, তো সেটা আমরা আস্তে আস্তে আলোচনা করব। আর অক্সিলারি ভার্ব কি? যেটা প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করতে পারে, তাহলে সেটা কেমন হতে পারে? আমি যদি বলি যে হি ইজ রাইটিং আ লেটার, সে একটা চিঠি লিখছে, তাহলে এখানে ইজ ভার্বটা রাইট ভার্বকে অ্যাসিস্ট করছে এবং এটা কন্টিনিউয়াস টেন্স বর্তমান বোঝাচ্ছে। তাহলে এই ইজ হচ্ছে এখানে আমাদের অক্সিলারি ভার্ব, আর এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ভার্ব। রাইটটা প্রিন্সিপাল ভার্ব, যেহেতু টেন্স অনুযায়ী পরিবর্তন হচ্ছে তাহলে কন্টিনিউয়াস টেন্স, তাই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। আশা করি এটা বুঝতে পারছেন। অনেক সময় দেখা যাচ্ছে একটা মাত্র ভার্ব আছে এবং সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব, তাহলে কি হবে? যেমন আমি যদি বলি যে হি ইজ এ গুড বয়, হি ইজ আ গুড বয়, তাহলে এখানে এই ইজটা একটাই ভার্ব আছে ইজ, তাহলে ইজ এখন কি ভার্ব? মনে রাখবেন যদি একটা ভার্ব থাকে এবং সেটা যদি অক্সিলারি ভার্বও থাকে তাহলে ওইটাই ওই বাক্যের প্রিন্সিপাল ভার্ব, কারণ প্রিন্সিপাল ভার্ব ছাড়া সেন্টেন্স হতে পারে না। তাহলে এখানে এই ইজটা কি বলেন? ইজটা কিন্তু আমাদের প্রিন্সিপাল ভার্ব, নট অক্সিলারি ভার্ব। এটা প্রিন্সিপাল ভার্বের মতো কাজ করেছে। হ্যাঁ, সে হয় ভালো ছেলে।
তাহলে প্রিন্সিপাল আর অক্সিলারি সম্পর্কে আইডিয়া আপনি পেয়েছেন। আমরা প্রিন্সিপালকে অনেক ক্যাটাগরি করতে পারি, তার মধ্যে কয়েকটা ক্যাটাগরি নিয়ে আলোচনা করতে পারি আজকে। সেটা হচ্ছে আমি বলতে পারি ট্রানজিটিভ, নন ট্রানজিটিভ। সো এটাকে আগে বলতে পারি যে ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। সো এটা প্রিন্সিপাল ভার্ব একটা ক্যাটাগরি। ফাইনাইট ভার্ব কি? যে ভার্ব সাবজেক্ট, পারসন, নাম্বার, টেন্স, পারসন, নাম্বার, টেন্স অনুযায়ী ভার্বটা পরিবর্তন হয়, ভার্ব পরিবর্তন হয়, তাকে আমরা বলবো ফাইনাইট ভার্ব। যেমন একটু আগে বলেছিলাম হি রাইটস এ লেটার, যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে রাইটস হবে ভার্বের সাথে এস বা ইয়েস হবে, তাহলে আমাদের রাইট হচ্ছে একটা আমরা ট্রানজিটিভ ভার্বও বলতে পারি, ফাইনাইট ভার্বও বলতে পারি। বুঝা গেছে তো? তাহলে ফাইনাইট ভার্ব হচ্ছে পারসন, নাম্বার, টেন্স অনুযায়ী পরিবর্তন হতে পারে। যেমন আমি যদি বলি যে হি ইজ প্লেয়িং ক্রিকেট, হি ইজ প্লেয়িং ক্রিকেট, হি থার্ড পারসন সিঙ্গুলার, তাই ইজ হয়েছে, তাই না? আর ভার্বের সাথে আইএনজি হয়েছে। আমি যদি এটা পাস্ট টেন্স করে দিই, হি ওয়াজ প্লেয়িং ক্রিকেট, তাহলে এটা আমাদের কি বোঝাচ্ছে? পাস্ট টেন্স বোঝাচ্ছে। তাহলে আমাদের হি ওয়াজ প্লেয়িং ক্রিকেট, তাহলে টেন্স অনুযায়ী পরিবর্তন হচ্ছে বি ভার্বটা, তাহলে আমরা বলবো এটা ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব অবশ্যই আমাদের পারসন, নাম্বার এবং টেন্স অনুযায়ী পরিবর্তন হবে। যেমন প্লুরাল নাম্বার হলে সিঙ্গুলার হবে না, নাকি ভার্ব নাকি প্লুরাল হবে? অবশ্যই আমরা জানি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমরা যদি জানি, তাহলে আমরা জানি যে সাবজেক্টের উপরে ভার্ব ডিপেন্ড করে। তাহলে সাবজেক্ট যদি প্লুরাল হয়, ভার্ব হবে প্লুরাল। তাহলে আমি যদি বলি যে হি wrote a letter yesterday, সে গতকাল একটা চিঠি লিখেছিল, এই যে রোড, তাহলে আগে ছিল রাইটস, এখন রোড, কারণ কি আমাদের পাস্ট টেন্স আছে, তাহলে টেন্স অনুযায়ী ভার্বটা পরিবর্তন হয়েছে, তাহলে এটা আমাদের ফাইনাইট ভার্ব। সো আশা করি ফাইনাইট ভার্ব সম্পর্কে আইডিয়া হয়েছে। নন ফাইনাইট ভার্ব হচ্ছে কোনো কিছুর উপরই ওর ভার্ব চেঞ্জ হবে না, এই পারসন, নাম্বার, টেন্স কোনো কিছুর এর ইফেক্ট পড়বে না এর উপরে, সর্বদা একই থাকবে। তাহলে কোন কোন ক্ষেত্রে এটা হতে পারে? সো আমরা এটা মনে রাখবো যে ফাইনাইট ভার্ব কয়েকটা ক্ষেত্রে হতে পারে। একটা হচ্ছে জিরান্ট, একটা হচ্ছে পার্টিসিপল, একটা হচ্ছে ইনফিনিটিভ। তাহলে জিরান্ট আমাদের হতে পারে এমন যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে এবং সে যদি নাউনের কাজ করে। কার কাজ করে? নাউন। যেমন আমি বলতে পারি ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ। তাহলে কখনোই এই আমাদের এই ভার্বটা চেঞ্জ হবে না, ভার্বের সাথে আইএনজি হয়ে নাউন হয়েছে যে জিরান্ট, এই জিরান্ট কোনো সময় কি চেঞ্জ হবে? মানে ওয়াকিং আমি কোনো সময় চেঞ্জ করতে পারবো না, এবং এটা সাবজেক্ট দেখেন পারসন, নাম্বার, টেন্স কোনো কিছু এখানে ইফেক্ট ফেলবে না। আবার পার্টিসিপেলের কথা বলতে পারি যে ইট ইজ আ রানিং কার, ইট ইজ আ রানিং কার। তাহলে এই যে রানের সাথে আমি আইন যুক্ত করছি, এটা অ্যাডজেক্টিভের কাজ করছে, তাই এটা পার্টিসিপল। এটা কোনো সময় আমাদের চেঞ্জ হবে না কোনো কিছুর উপরে। ইনফিনিটিভ বলতে পারি যে টু ওয়াক ইন দ্য মর্নিং, টু ওয়াক ইন দ্য মর্নিং is good for health, is good for health। সকালে হাঁটা, এই যে 2+V1 আমরা জানি এটা 2+V1, সকালে হাঁটা শরীরের জন্য ভালো, এটা কোনো কিছুর উপরে এর ইফেক্ট পড়বে না, তাই এটাকে আমরা বলবো নন ফাইনাইট ভার্ব। আশা করি এটা বুঝতে পারছেন। এটাকে আমরা প্রিন্সিপাল ভার্বকে আরও কয়েকটা ক্যাটাগরি করতে পারি। আমরা বলতে পারি ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে বলতে পারি ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ মানে হচ্ছে যার কর্ম আছে, ট্রানজিটিভ সকর্মক, আর আছে অকর্মক, ইনট্রানজিটিভ। তাহলে এর অবজেক্ট আছে, অবজেক্ট আছে,
অবজেক্ট নাই। তাহলে অবজেক্ট কি? অবজেক্ট হচ্ছে আপনি কোনো সেন্টেন্সের ভার্বকে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করেন, যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে অবজেক্ট। যদি উত্তরটা যদি ব্যক্তিবাচক হয় তাহলে ইনডিরেক্ট অবজেক্ট, উত্তরটা যদি বস্তুবাচক হয় তাহলে ডিরেক্ট অবজেক্ট। আমি একটা সেন্টেন্স আগে লিখেছিলাম, হি রাইটস এ লেটার, সে একটা চিঠি লেখে। সে কি, আমি প্রশ্ন করছি ভার্বকে, সে কি লিখে? উত্তর হচ্ছে একটা চিঠি লিখে, একটা চিঠি। ওই একটা চিঠি হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে বুঝতে পারছেন আমি কি বলছি? ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটাকে বলে অবজেক্ট। এখানে একটা চিঠি, এটা নিশ্চয়ই জড়বস্তু, বস্তুবাচক, বস্তু এক কথায়, ব্যক্তি না, বস্তু। তাই এটাকে বলবো ডিরেক্ট অবজেক্ট। আর তাহলে আপনি একটা ইনডিরেক্ট অবজেক্টের পরিচয় দেন, যেখানে আমরা চিনতে পারবো যে কোনটা ইনডিরেক্ট অবজেক্ট। আমি আগে বলেছি যদি ব্যক্তিবাচক অবজেক্ট হয়, যেমন আমি বলি হি টিচেস আস ইংলিশ, তিনি আমাদের ইংরেজি শেখান। তিনি আমাদের কি শেখান? ইংরেজি। ইংরেজি তো বস্তু, বস্তুবাচক, তাহলে এটা হবে ডিরেক্ট অবজেক্ট। কাদের শেখান বা কাকে শেখান? আমাদেরকে। আমাদেরকে ব্যক্তিবাচক, তার মানে এটা আমরা বলবো ইনডিরেক্ট অবজেক্ট। আশা করি বুঝতে পারছেন। তাহলে ট্রানজিটিভ মানে যার অবজেক্ট আছে, তাহলে আমি বলতে পারি যে হি টিচেস আস ইংলিশ, তিনি আমাদের ইংলিশ শেখান। এখানে দুইটা অবজেক্ট আছে, একটা হচ্ছে আস, একটা হচ্ছে ইংলিশ। এটাকে বলা হবে ইনডিরেক্ট অবজেক্ট, এটাকে বলা হবে ডিরেক্ট অবজেক্ট। আর এখানে কেমন হতে পারে? এটা অনেক কিছু হতে পারে। আমি যদি বলি মাদার লাভস, মা হাসেন, কি সুন্দর দৃশ্য, মা হাসেন। হ্যাঁ, মাকে হাসতে দেখা পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্যের মধ্যে একটা, তাই বলেন? তাহলে মা হাসে, মা কি? উত্তর নাই। মা কাকে? উত্তর নাই। তাহলে মাদার লাভস, মা হাসেন, এখানে কোনো অবজেক্ট নাই, তাই এটা ইনট্রানজিটিভ ভার্ব। বুঝতে গেছে? আশা করি বুঝতে পারছেন। আসলে খুব বেশি ব্যাখ্যা এখন দিতে পারবো না, ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। আমরা ভার্বকে আরো অনেকভাবে শিখতে পারবো। আমি চাচ্ছি যে প্রত্যেকটা যেগুলো ইম্পর্টেন্ট ভার্বগুলো আছে, আমি প্রত্যেকটা আলাদা আলাদা সিরিজ তৈরি করার ইচ্ছা আমার আছে ইনশাল্লাহ। এবার দেখেন আমরা ভার্বটাকে এভাবে ব্যাখ্যা করতে পারি, যে কয়েকটা ভার্ব লিখতে পারি। পজিটিভ ভার্ব, পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব কি? যে ভার্ব সাবজেক্ট নিজে কাজ না করে, সরাসরি নিজে কাজ না করে অন্য কেউ দিয়ে কাজটা করায় নেয়। যেমন আমি আপনাদের ইংলিশ শেখাচ্ছি, তাহলে আই টিচ ইউ ইংলিশ, আই টিচ ইউ ইংলিশ। এখানে আপনি নিজে শিখছেন না, আমি শেখাচ্ছি। লার্ন, আপনি নিজে শিখলে হয়তো লার্ন, কিন্তু যেহেতু আমি শেখাচ্ছি তাহলে টিচ। তাহলে এই যে আপনি ইজিলি নিজে বই টই না ঘেটে আমার কাছে শিখে নিচ্ছেন আমার কথা শুনে ইজিলি, তাই লার্ন হয়ে যাচ্ছে টিচ। ওকে, তারপর আমরা বলতে পারি খাওয়ানো, ইট মানে খাই, কিন্তু যদি মা শিশুকে মানে খাবার খাওয়ান, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে খাওয়ানো হয়ে যাবে ফিড। ওকে, নো মানে জানা, কিন্তু আমি যখন কাউকে জানাবো তখন লিখতে হবে ইনফর্ম। তাহলে এইভাবে আমাদের পজিটিভ ভার্ব যে আমরা ব্যবহার করতে পারি। পজিটিভ ভার্বের ব্যবহার এটা তো আছেই। এই পজিটিভ ভার্বের উপরে একটা পুরো ক্লাস নেওয়া যেতে পারে, কারণ কি ইংলিশ স্পোকেনের ক্ষেত্রে যারা আমরা স্পোকেন শিখি বা আমাদের আইডিয়া আছে, এই পজিটিভ ভার্ব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো সেখানে আমাদের ব্যবহার করা লাগে কয়েকটা তো আছেই, যেমন মেক, হেল্প, লেট, হ্যাঁ, গেট, হ্যাভ। এই পাঁচটা আমাদের ইংলিশ স্পোকেন ক্ষেত্রে বা দৈনন্দিন জীবনের ইংলিশে বিশাল একটা ইম্প্যাক্ট ফেলে। একদিন আমার ইচ্ছা আছে যে এই পাঁচটা ইন ডিটেলসে, এবং আমাদের বিভিন্ন চাকরির পরীক্ষা বা অ্যাডমিশনের প্রশ্ন কিন্তু এখান থেকে হয়ে থাকে, তাদের বেশ কিছু ব্যাপার আছে, এগুলো নিয়ে আমার একটা পুরো ক্লাস বানানোর ইচ্ছা আছে ইনশাল্লাহ। সো আশা করি বুঝতে পারছেন। আজকে ক্লাসিফিকেশন সম্পর্কে আইডিয়া রাখেন। পজিটিভ ভার্ব গেল, এখন আমরা বলতে পারি কগনেট ভার্ব, যেহেতু একই নামের সাথে মিল আছে তো আমি ওগুলো আগে শেখাই। কগনেট ভার্ব, তাহলে আমাদের কগনেট ভার্ব কি? এটা হচ্ছে একটা ইনট্রানজিটিভ ভার্ব, যে ইনট্রানজিটিভ ভার্বের নাউন ফর্ম তার অবজেক্ট হয়। মানে কথাটা কি বললাম সেটা হয়তো উদাহরণ দিলে বোঝা যাবে।
আমি যদি বলি হি র্যান এ রেস, সে একটা প্রতিযোগিতায় দৌড়াইছিল, তাহলে এই যে র্যান এর নাউন ফর্ম কি? রেস। তাহলে রেস হচ্ছে র্যানের নাউন ফর্ম, এবং এটা কি হিসেবে ব্যবহার হয়েছে? অবজেক্ট হিসেবে। আমি বলতে পারি হি ড্রিমড এ সুইট ড্রিমড, হি ড্রিমড এ ওয়ান্ডারফুল ড্রিম, সে খুব চমৎকার একটা স্বপ্ন দেখেছিল। তাহলে ড্রিমড এর নাউন ফর্ম হচ্ছে ড্রিম, যেটা অবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে। তাহলে যে ভার্বের নাউন ফর্ম অবজেক্ট হিসেবে অবজেক্টের পজিশনে বসে তাকে আমরা বলবো কগনাইট ভার্ব। এরপরে আমাদের আসবে ফ্যাক্টিটিভ ভার্ব। ফ্যাক্টিটিভ ভার্ব যে ভার্বের অবজেক্ট থাকা সত্ত্বেও সেন্স পুরোপুরি ফুলফিল হবে না, মানে পুরোপুরি অর্থ প্রকাশ করবে না, কিছুটা ঘাটতি থেকে যাবে। তো সেটা কেমন হতে পারে? যেমন আমি বলি যে উই ইলেক্টেড হিম, আমরা তাকে নির্বাচিত করেছিলাম। আমরা তাকে নির্বাচিত করেছিলাম, কাকে করেছিলাম? তাকে। অবজেক্ট আছে, কিন্তু হিম হচ্ছে অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট, কিন্তু একটা ঘাটতি আছে না সেন্সের ভিতরে? কি নির্বাচিত করেছিলেন ভাই? কি হয়েছিল? সচিব, মিনিস্টার, এমপি, কি হয়েছিল? আমরা তাকে ক্যাপ্টেন হিসেবে নির্বাচন করেছিলাম। যেহেতু আমাদের এখন ওই পর্যায়ে যায় নাই, সো আমরা আমাদের লেভেলই থাকি। আমরা তাকে ক্যাপ্টেন হিসেবে, এই ক্যাপ্টেন হচ্ছে আমাদের কি করলো? এই ভার্বটাকে পরিপূর্ণতা দান করলো। তাহলে এটা হচ্ছে আমাদের ফ্যাক্টিটিভ ভার্ব। যে অতিরিক্ত অবজেক্ট থাকা সত্ত্বেও অতিরিক্ত আরেকটা অবজেক্ট বা আরেকটা তথ্য এই ভার্বটাকে পরিপূর্ণতা দান করেছে, তাই এটাকে বলা হবে ফ্যাক্টিটিভ ভার্ব। তো এরকম আরও বেশ কিছু ভার্ব আছে। এক ক্লাসে সবই আলোচনা করা হয়তো একটু কঠিন, ক্লাসটাও বড় হয়ে যাবে, আপনাদের মনোযোগের ঘাটতি হতে পারে। একটু অক্সিলারি ভার্ব সম্পর্কে আইডিয়া করি। অক্সিলারি ভার্বকে আমরা 4টা ভাগে ভাগ করতে পারি। সেটা হচ্ছে বি ভার্ব, যেটা আমরা জানি am is are was were be been, be being been, am is are, হ্যাঁ, was were, be being been। তারপর আমরা বলতে পারি ডু ভার্ব। ডু ভার্ব হচ্ছে ডু, ডাজ, ডু, ডিড, ডান, একই ভার্বের 3টা ফর্ম আর কি। তারপর আমরা বলতে পারি হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভ, হ্যাজ, হ্যাড। আমরা বলতে পারি অক্সিলারি মডাল ভার্ব। এই মডেলটা আবার খুব ইম্পর্টেন্ট, এই মডেলের উপর কিন্তু একটা লেকচার নেওয়া যায়। মডেলের ব্যবহার কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের স্পোকেনের ক্ষেত্রে। সো মডেল ভার্বের মধ্যে আমরা জানি ক্যান, কুড, হ্যাঁ, শ্যাল, শুড, উইল, উড। তারপর আমরা বলতে পারি নিড, ডেয়ার, মাস্ট, ওট টু। তো আর এসেছি, এগুলো আমরা মডেল হিসেবে জানি। এবং এই মডেলের পরে অলওয়েজ কিন্তু যে ভার্বটা হয় তার V1 হয়। মডেলের পর কিন্তু আমাদের যে মেন ভার্ব থাকে সেটা অবশ্যই বেস ফর্মে বসে। সো এই ভার্ব নিয়ে অনেক ডিসকাস করা যাবে। আরও বেশ কিছু ব্যাপার আছে যেগুলো এক ক্লাসে বলা হয়তো সম্ভব না। আজকে আমরা ক্লাসিফিকেশন অফ ভার্বস নিয়ে কিছু কথাবার্তা বলেছি, যেখানে আমরা ভার্বকে বিভিন্ন ভাগে ভাগ করে এবং তাদেরকে আইডেন্টিফিকেশন করা শিখেছি। তো আশা করি আপনাদের ক্লাসটা ভালো লেগেছে। সামনে ইনশাআল্লাহ আরও ভালো ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।